স্বাগত। এখন সকালে দিনের শুরুতেই পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি জানসিন জুথিকা। এক ঘন্টায় যদি কারেন্ট না থাকে তখন আমাদের এরাটর চলে না। এরাটর না চললে আমাদের মাছগুলা বাইরে যায়, তখন অ্যাক্সিডেন্টের সম্ভাবনা হয়। আমার গেছে বছর লাভ হয়েছিল 15 লাখ টাকা, আমি এবার আশা করতেছি 15 লাখ টাকা হওয়ার সম্ভাবনা আছে। যে খাবারটা আমরা 25,000 টাকা টন করতাম, এটা এখন 50,000 টাকাও পাচ্ছি না। 57টি নদীর মধ্যে 54টি নদীর বাদ দিয়ে বাংলাদেশের পানির কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে। নদীতে পচা পানি আসে অনেক মিল কারখানার, এর কারণে পানি দুর্বল হয়ে যায়। দুর্বল হয়ে যাওয়ার কারণে মাছ রেণু ছাড়তে পারে না। নদী মাছটা যে আমরা একটা স্বাদ পাইতাম, আসলে ওই চারটা এখন পাওয়া যায় না। সবই বাধ্য হয়ে এখন খাইতে যাচ্ছে আমাদের চাষের মাছ। এটা ছাড়া আপনার কোনো মাছও নেই, আপনি না খাওয়া তো উপায় নাই। দেখা গেছে যে আমরা মাছ রপ্তানিতে অনেক পিছিয়ে আছি। পুকুরের পানিতে যে ঔষধ ব্যবহার করব সেগুলোর বিষয়ে সচেতন করা, কিছু গাইডলাইন্স মেনে চলা, এই ক্রাইটেরিয়াগুলোর সাথে বাংলাদেশ তাল মিলিয়ে এখন উঠতে পারে না। যে দেশীয় যে কারেন্টের জাল, যেটা মাছ ধরবার জন্য একটা ক্ষতিকর দিক, এই দেশীয় উৎপাদনটা আমাদের বন্ধ করতে হবে এবং আমরা বন্ধ করেছিলাম। কোর্টে গিয়ে তারা সেইটার একটা আশ্রয়ের জায়গা খুঁজছে। দখল দূষণে কমছে নদীর মাছ, সামুদ্রিক মৎস্য আহরণেও পিছিয়ে বাংলাদেশ। অন্যদিকে চাষের মাছ বাড়ায় উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ হলেও বাড়ছে আমদানি। এমন প্রেক্ষাপটে প্রাকৃতিক জলাধার ঠিক রাখার পাশাপাশি আরও সংরক্ষণাগার নির্মাণের তাগিদ বিশেষজ্ঞদের। এখন সকালে এ নিয়ে থাকছে বিশেষ প্রতিবেদন। প্রত্যাশা অনুযায়ী স্বপ্ন পূরণ করেছে পদ্মা সেতু। 2 বছরে টোল আদায় হয়েছে প্রায় 1,650 কোটি টাকা। এতে এরই মধ্যে পরিশোধ করা হয়েছে ঋণের 6টি কিস্তি। এখন সকালে এ নিয়েও থাকছে বিস্তারিত। দেশে ক্রমাগত নদীর মাছ কমলেও বাড়ছে চাষের মাছ। সরকার বলছে মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। তবে গবেষকরা বলছেন গুণগত মাছ উৎপাদন হচ্ছে না বলে রপ্তানিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে না দেশের মাছ। সক্ষমতার অভাব থাকায় বাড়ছে না সামুদ্রিক উৎস আহরণ। অন্যদিকে সংরক্ষণাগারের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে উৎপাদিত মাছ। প্রাকৃতিক জলাধারের প্রবাহ ঠিক রাখার পাশাপাশি পানি দূষণ বন্ধে উদ্যোগ নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। হাসিব বিল্লার জানাচ্ছেন বিস্তারিত। সঙ্গে ছিলেন ময়মনসিংহ থেকে হারুনুর রশিদ ও কুমিল্লা থেকে খালিদ সাইফুল্লাহ। জালে আটকায়নি মাছ, তবুও জলের কাছে জেলের আবদার। ধরা দেবে মাছ এই আশায় একের পর এক জাল ফেলে যান জেলে। তবে ভোর থেকে কয়েক ঘন্টার চেষ্টায় 1 কেজি মাছও জমা হয়নি তার ঝোলায়। মেঘনার বুকে দিনরাত ভাসে ছোট ছোট হাজারো নৌকা। নানা জালে নানা উপায়ে মাছ ধরেন স্থানীয় জেলেরা। তাদের ভাষ্য, নদীতে মাছ কমে গেছে। নদীতে দরজালে 15টা পর্যন্ত মেরেলা, চায়না জালে, মিউজিক জালে মাছ করতে নদীতে। আগে তো এই জাল আসেন না। নদী থেকে পাওয়া জীবিকা নিয়ে পাড়ে ফেরেন জেলেরা। ভোরের আলো ফুটতেই শত শত নৌকা ভেড়ে নারায়ণগঞ্জের বৈদ্যার ঘাটে রাতে ধরা মাছ হাটে ওঠে। মেঘনা নদীর সুস্বাদু মাছ কই, শিং, ট্যাংরা, কাচকি, মলা, পুঁটি কিংবা বড় মাছ রুই, কাতল, বোয়াল, চিতল পেতে রাজধানী ও আশেপাশের মানুষ আসেন শত বছরের পুরনো এ বাজারে। তবে বৈদ্যার বাজার হারিয়েছে তার জৌলুস। এক একটা আড়তদারে প্রায় 1,500-2,000 কেজি মাছ বিক্রি হতো, আর বর্তমানে একটা আড়তদারে 500 কেজি মাছ বিক্রি করতে পারে না।
নদীর এত মাছ হারিয়ে গেল কেন? এখন ভাই নদীতে পচা পানি আসে অনেক মিল কারখানার, এর কারণে পানি দুর্বল হয়ে যায়। দুর্বল হয়ে যাওয়ার কারণে মাছ রেণু ছাড়তে পারে না। রেণু না ছাড়লে মাছের আমদানি খুব কম হয়। শীতলক্ষ্যা নদীর দুতীরে গড়ে উঠেছে 2000-এর বেশি শিল্প কারখানা, যার বেশিরভাগেরই তরল বর্জ্যে দূষিত শীতল এই জলধারা। কিছু কারখানায় বর্জ্য পরিশোধন ব্যবস্থাপনা ইটিপি থাকলেও অনেকে তা ব্যবহার করছে না। এতে জলের উপরিভাগের চলাচল যখন অস্বস্তিতে, তখন জলের অভ্যন্তরের জীবন প্রায় বিপন্ন। এই নদীর পানি হাতও দেওয়া যায় না, এমন বৃষ্টি হয়েছে গন্ধ। একই চিত্র ঢাকা বেষ্টিত নদী বুড়িগঙ্গা, বালু, ধলেশ্বরী ও তুরাগের। জাতীয় নদীরক্ষা কমিশনের হিসাবে দেশে নদীর সংখ্যা 1008টি, যার বেশিরভাগই দূষিত কিংবা পানি শুকিয়ে বালুচরে রূপ নিয়েছে। সংকুচিত হয়েছে মাছের অবাধ বিচরণ। গবেষণা বলছে বাংলাদেশে 260টি মিঠা পানির মাছের 64টি প্রজাতি এখন বিপন্ন। পার্শ্ববর্তী দেশ উজানে বাদ দিয়ে 57টি নদীর মধ্যে 54টি নদীর বাদ দিয়ে বাংলাদেশে পানির কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে। বিপন্ন নদ নদী, পরিবেশ দূষণ ও নির্বিচারে মৎস্য আহরণের কারণে মুক্ত জলাশয় থেকে যখন মাছের সরবরাহ কমেছে, তখন উদ্ভব হয়েছে বদ্ধ জলাশয়ের মাছ। গল্পের শুরুটা হয়েছিল 90-এর দশকে। 1984 সালে ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। শুরু হয় গবেষণার মাধ্যমে মাছের কৃত্রিম প্রজনন, চাষ প্রযুক্তি ও খাদ্যের ফর্মুলা উদ্ভাবন। এরপর সরকারি বেসরকারি নানা সংস্থার উদ্যোগে মাছ চাষে এক বৈপ্লবিক পরিবর্তন এসেছে। দেশে বিলুপ্ত প্রায় 64টি মাছের মধ্যে 40 প্রজাতির মাছের প্রজনন ও চাষ প্রযুক্তির উদ্ভাবন হয়েছে। জেলাভিত্তিক মাছ উৎপাদনে দেশে প্রথম ময়মনসিংহ। ময়মনসিংহ অঞ্চলের আনাচে কানাচে এখন হাজার হাজার বাণিজ্যিক খামার। দিগন্ত বিস্তৃত ফসলি জমি এখন বিশাল আকারের মাছের ঘের। বাণিজ্যিকভাবে মাছ চাষ করে ভাগ্য বদল করেছেন এই জনপদের অনেকেই। 50 কাঠা পুকুরে ধরেন আমি মাছ 70 লাখ টাকা 80 লাখ টাকা বিক্রি করতে পারি। আমার গেছে বছর লাভ হয়েছিল 15 লাখ টাকা। আমি এবার আশা করতেছি 15 লাখ টাকা হওয়ার সম্ভাবনা আছে। প্রযুক্তি এবং কাঁচামালগুলো, খাদ্য উপাদানগুলো যাতে ভালো স্বাস্থ্যসম্মত মানুষের মাছ উৎপাদনের জন্য আমরা এই সব দিকে খুব নজর দিয়ে আমরা এখন সচেতন হচ্ছি দিনকে দিন। পাবদা আছে, গুলশা, ট্যাংরা, এইগুলি উৎপাদন প্রত্যেকটা হ্যাচারিতেও কিন্তু আপনার এই 1000 কেজির নিচে করা হয় না। তবে মাছের খাবারের উচ্চ মূল্য ও নিম্নমানের খাবারে মাছের বৃদ্ধি বাধাগ্রস্ত হয়। কুমিল্লায় মাছ ধরার উপর রুটি রুজি করে থাকেন প্রায় 21,000 জেলে। মাছের খাবার আমদানি নির্ভর, তাই উৎপাদন খরচ অনেক বেড়ে যাওয়ায় মাছের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন চাষিরা। 1 ঘন্টায় যদি কারেন্ট না থাকে তখন আমাদের এরাটর চলে না। এরাটর না চললে আমাদের মাছগুলা বাইয়া যায়, তখন অ্যাক্সিডেন্টের সম্ভাবনা হয়। যে খাবারটা আমরা 25,000 টাকা টন করতাম, এটা এখন 50,000 টাকাও পাচ্ছি না। কার্পের উৎপাদনের পাশাপাশি গলদা চিংড়ির উৎপাদনও যাতে বাড়ানো যায় এবং সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের কিছু কিছু বেসরকারি সংস্থাও এগিয়ে এসেছে। দেশের মাছ উৎপাদনে দ্বিতীয় কুমিল্লা। 65 লাখ মানুষের চাহিদা পূরণের পর প্রায় 1.5 লাখ টন উদ্বৃত্ত মাছ ছড়িয়ে যায় দেশের বিভিন্ন প্রান্তে। কুমিল্লা, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাছ আসে রাজধানী ঢাকার অন্যতম বড় এই পাইকারি মাছের আড়ত যাত্রাবাড়িতে। এখানে 12টি মার্কেটে প্রায় 1000-এরও বেশি আড়ত রয়েছে। প্রতিটি আড়ত থেকে বেচা বিক্রি হয় কয়েক লাখ টাকার মাছ, কেউ কেউ কোটি টাকার মাছও বেচা বিক্রি করেন। মেয়র হানি ফ্লাইওভারের দুই পাশে মাছের আড়ত, যেখানে মাছ ভর্তি ট্রাক আসতে থাকে মধ্যরাত থেকেই। ভোর হতে না হতেই শুরু হয় ব্যবসায়ীদের হাঁকডাক। রাজধানী ও আশেপাশের খুচরা ব্যবসায়ীরা যাত্রাবাড়িতে আসেন মাছ কিনতে। মাছ আমদানিটা বৃষ্টির কারণে নেই বললেই চলে। 2022-23 অর্থবছরে দেশে মাছ উৎপাদন হয়েছে প্রায় 49.15 লাখ মেট্রিক টন। পরিসংখ্যানে দেখা গেছে মোট উৎপাদনের প্রায় 57% চাষের মাছ। দেশের মোট মৎস্য উৎপাদনে ইলিশের অবদান প্রায় 11%। বার্ষিক উৎপাদন প্রায় 5,71,000 মেট্রিক টন। 2022-23 অর্থবছরে চাষের মাধ্যমে চিংড়ি উৎপাদন হয়েছে 2,71,000 টন।
গত বছর মোট মাছ রপ্তানি হয়েছে ৬৯,০০০ টন, আয় হয়েছে ৪,৭০০ কোটি টাকা। চাহিদার তুলনায় অতিরিক্ত মাছ বিদেশে রপ্তানি হলেও প্রতি বছর বিদেশ থেকে মাছের আমদানি বাড়ছে। ২০২২-২৩ অর্থ বছরে বাংলাদেশে মাছ আমদানি হয়েছে ৫৭,০০০ মেট্রিক টন, যার বড় অংশ এসেছে ভারত থেকে। পলিথিনে মোড়ানো ভারতীয় মাছগুলো আকারে বেশ বড়, এক একটি মাছের ওজন ১০ থেকে ১৫ কেজি। ইন্ডিয়াতে যদি আজকে মাছটা প্যাকিং করে, এই মাছটা ম্যাক্সিমাম মনে করেন ১ সপ্তাহ অথবা ৪ দিন লেগে থাকে ঢাকাতে ঢুকতে। অন্যদিকে বিদেশি মাছ সহজলভ্য হলে ক্ষতির মুখে পড়তে পারেন দেশের মাছ চাষিরা। তবে দেশে চাষের মাছেও স্বাদ নেই, অভিযোগ ভোক্তাদের। নদী মাছটা যে আমরা একটা স্বাদ পাই দাম, আসলে ওই চারটা এখন পাওয়া যায় না। সবই বাধ্য হ্যাঁ এখন খাইতে যাচ্ছে আমাদের চাষের মাছ। এটা ছাড়া আপনার কোনো মাছও নেই, আপনি না খাওয়া তো উপায় নাই। মাছের খাদ্য ও চাষ পদ্ধতি বাস্তবায়নে ঘাটতির কারণে গুণগত মান নিশ্চিত হচ্ছে না বলে মত বিশেষজ্ঞদের। চাষের মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে ৫ম স্থানে থাকলেও রপ্তানির অবস্থান তলানিতে। পুকুরের পানির গুণাগুণ রক্ষা করা, পুকুরের পানিতে যে ঔষধ ব্যবহার করব সেগুলোর বিষয়ে সচেতন করা, কিছু গাইডলাইন্স মেনে চলা, এই ক্রাইটেরিয়াগুলোর সাথে বাংলাদেশ তাল মিলিয়ে এখন উঠতে পারে না আর কি। যে কারণে দেখা গেছে যে আমরা মাছ রপ্তানিতে অনেক পিছিয়ে আছি। বিশাল সমুদ্রে বিপুল সম্ভাবনা থাকলেও মৎস্য আহরণে বাংলাদেশ পিছিয়ে। সমুদ্রে প্রায় 450-এর উপরে প্রজাতি রয়েছে এবং এই প্রজাতিগুলো কোনো না কোনোভাবেই আমাদের অন্যান্য নৌযানে এবং অন্যান্য জেলেদের জালে চলে আসে। সমুদ্রের মৎস্য আহরণে বিদেশি প্রতিষ্ঠানকে আহ্বান জানিয়েছে সরকার। এদিকে ক্ষতিকর কারেন্ট জাল বন্ধে উদ্যোগ নেওয়া হচ্ছে। যে দেশীয় যে কারেন্টের জাল, যেটা মাছ ধরবার জন্য একটা ক্ষতিকর দিক, এই দেশীয় উৎপাদনটা আমাদের বন্ধ করতে হবে এবং আমরা বন্ধ করেছিলাম। কোর্টে গিয়ে তারা সেইটার একটা আশ্রয়ের জায়গা খুঁজছে। এই গভীর সমুদ্রে যাতে আমরা মাছ আহরণ করতে পারি, সেই জন্যে বিদেশি যদি কোনো মাছ আহরণ করার ক্ষেত্রে আমাদের সঙ্গে সহযোগিতা করতে চায়, সহযোগী পার্টনার হতে চায়, তারপর সে ব্যাপারেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উদার রয়েছেন। সংরক্ষণ ও প্রক্রিয়াজাতের ব্যবস্থা না থাকায় নষ্ট হচ্ছে মাছ। শীতল তাপমাত্রায় যাতে সংরক্ষণ করে রাখা যায়, সেইভাবে আমাদের ল্যান্ডিং সেন্টার কিছু আছে। সেই সব ল্যান্ডিং সেন্টারগুলোতে আমাদের এইরকম এই ফ্যাসিলিটিসটাকে ডেভেলপ করার জন্য আমরা চেষ্টা করছি। মৎস্য চাষের ভ্যালু চেইনে হ্যাচারিতে পোনা উৎপাদন থেকে শুরু করে মাছের খুচরা বাজার পর্যন্ত নানা কাজে ভিন্ন ভিন্ন নামে সৃষ্টি হয়েছে প্রায় ২৫ ধরনের কর্মসংস্থান। মাছ থেকে বিভিন্ন বেকারি পণ্য তৈরি ও বাজারজাত হলে বাড়বে মৎস্য সম্পদের অর্থনৈতিক বাজার। কুমিল্লায় ২৩৫টির অধিক প্লাবনভূমি। জেলায় মাছ উৎপাদনের প্রায় ৬০% আসে প্লাবনভূমি থেকে। প্লাবনভূমিতেই কর্মসংস্থান হয়েছে প্রায় লক্ষাধিক মানুষের। প্লাবনভূমির সব জমি মাছ চাষের আওতায় আসছে না। মুক্ত জলাশয়ে বাণিজ্যিকভাবে বৈজ্ঞানিক উপায়ে চাষাবাদ করলে বাড়বে মাছের উৎপাদন। মৎস্য হ্যাচারি আইনে নির্ধারিত বয়স ও ওজন না মেনে আন্তঃপ্রজনন ও ক্রস ব্রিডিংয়ের মাধ্যমে ময়মনসিংহের অনেক হ্যাচারিতে উৎপাদন হচ্ছে মাছের পোনা। এতে মাছের জাত যেমন নষ্ট হচ্ছে, তেমনি বিকলাঙ্গ হচ্ছে মাছ, বাধাগ্রস্ত হচ্ছে মাছের বৃদ্ধিও। মৎস্যবিদরা বলছেন, বেআইনি কৃত্রিম প্রজনন বন্ধে দ্রুত পদক্ষেপ না নিলে হুমকিতে পড়বে মাছের জাত ও উৎপাদন। সারা দেশে মাছের উৎপাদন বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে কমছে কৃষিজমির পরিমাণ। ফসলের মাঠে নির্বিচারে পুকুর কাটায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল উৎপাদন। তাই পরিকল্পিত মাছ চাষে উদ্যোগ নিতে হবে এবং একই সঙ্গে নদী, নালা, খালবিল, হাওরে মাছের উৎপাদন বৃদ্ধি এবং সমুদ্রে মৎস্য সম্পদ আহরণে জোর ভূমিকা রাখতে হবে। তবেই হবে টেকসই মৎস্য সম্পদের প্রবৃদ্ধি। সারা বিশ্বে ছড়িয়ে যাবে বাংলাদেশের মাছ। দীর্ঘদিনের গবেষণায় রেডিয়েশন বা গামা রশ্মি প্রয়োগে আলুর ব্যাকটেরিয়া নির্মূলের স্বাভাবিক সংরক্ষণকাল বাড়িয়েছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার বিজ্ঞানীরা। এতে আলুর পুষ্টিগুণ থাকে আগের মতোই। গবেষকরা বলছেন, এর ফলে আলুর রপ্তানি যেমন বাড়বে তেমনি লাভবান হবেন চাষিরাও। এজন্য গাজীপুরে ১৭৮ কোটি টাকা ব্যয়ে একটি রেডিয়েশন সেন্টার স্থাপন করছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা। হারুনুর রশিদের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন সাইমা কন্দ।
বৈশিষ্ট্যের কারণে সারা বিশ্বেই বহুল ব্যবহৃত ও অন্যতম প্রধান খাদ্য আলু। ভর্তা ভাজি ছাড়াও মাছ, মাংস বা শুটকির সাথে আলু মিলে তৈরি হয় লোভনীয় খাবার। এই যেমন গৃহিণী হাজেরা খাতুনের চুলায় বসানো আলু শুটকির তরকারির ঘ্রাণে জিভে জল আসবে যে কারো। আলুকে কার্বোহাইড্রেটের ভাণ্ডার হিসেবে বিবেচনা করা হয়, রয়েছে সঠিক পরিমাণে ক্যালোরি। বিশ্বে আলু উৎপাদনে বাংলাদেশের অবস্থান সপ্তম। বর্তমানে বছরে প্রায় 1,03,00,000 টন আলু উৎপাদিত হয়, যেখানে অভ্যন্তরীণ চাহিদা 75 থেকে 80 লাখ টন। উদ্বৃত্ত এই বিপুল পরিমাণ আলু সংরক্ষণের অভাবে নষ্ট হয়, আবার ভরা মৌসুমে কম দামে বিক্রি করেও লোকসানে পড়েন কৃষক। হিমাগারে রাখলেও গুনতে হয় বাড়তি খরচ। সবাই একসাথে বাজারে ওই ফলনটা যখন উঠে তখন তো দাম কমে যাওয়া, এটা তো রাখার কোনো জায়গা নাই আমাদের যদি কোনো রাখার জায়গা থাকতো তাহলে রাখতে পারতাম। সিজনের সময় সস্তা ধরে বিক্রি করে আলানি লাগে, আর বাকিগুলিটা তবু তো এটা নিশ্চিত নাই। কীটনাশক দেওয়ার পরে আপনার অনেক বছর থাকে, অনেক বছর থাকে না, নষ্ট হয়ে যায়। কিন্তু আমাদের যে গৌরীপুর ময়মনসিংহ এরিয়ার ভিতরে কোনো কোল্ড স্টোর নাই, তো আমরা করি কি যে মানে ঝুঁকি নিয়ে ঘরের মধ্যে এই মাছা বাঁধার পরে মাছার উপরে আলু রাখি। দেশে আলু উৎপাদন বৃদ্ধি পেলেও উপযুক্ত জাত, বাদামি পচা রোগের প্রাদুর্ভাব এবং প্রয়োজনীয় উদ্যোগের অভাবে আলু রপ্তানির গতি নিম্নমুখী। 2013-14 অর্থবছরে লক্ষাধিক টন আলু রপ্তানি হলেও পরবর্তীতে তা নেমে আসে অর্ধেকের নিচে। একসময় রাশিয়া ছিল বাংলাদেশের আলুর প্রধান আমদানিকারক, কিন্তু আলুতে ক্ষতিকর ব্যাকটেরিয়া পাওয়ায় বাংলাদেশ থেকে আলু আমদানি নিষিদ্ধ করে রাশিয়া। সম্প্রতি রপ্তানি প্রক্রিয়া আবার শুরু হলেও তা আশানুরূপ নয়। এ অবস্থায় কৃষি মন্ত্রণালয়ের সহায়তায় পরমাণু শক্তি ব্যবহারের মাধ্যমে বাদামি পচা রোগমুক্ত রপ্তানিযোগ্য আলু উৎপাদনে গবেষণা শুরু করে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের গবেষকরা। দীর্ঘ 3 বছরের গবেষণায় রেডিয়েশন বা গামারশ্মি প্রয়োগ করে ব্যাকটেরিয়া নির্মূল এবং স্বাভাবিকভাবে আলুর সংরক্ষণকাল বৃদ্ধিতে সফলতা পান তারা। এতে রাশিয়া সহ ইউরোপ, আমেরিকায় আলু রপ্তানি বৃদ্ধির পাশাপাশি আলু চাষিদের লোকসানের পরিমাণও কমবে বলে মনে করেন তারা। মাত্র 150 গ্রে যদি আমরা আলুতে রেডিয়েশন প্রয়োগ করা হয়, সেক্ষেত্রে 6 মাস পর্যন্ত এটার কোনো অঙ্কুরোদ্গম হয় না। তো এটা একটা বিশাল একটা সাকসেস আমি মনে করি। এবং নর্মাল যে টেম্পারেচার, এই টেম্পারেচারে আপনারা সংরক্ষণ করতে পারবে কৃষক। দেশের প্রধান আলু উৎপাদনকারী অঞ্চল থেকে 11 জাতের আলু ও মাটি সংগ্রহ করা হয়। সংগৃহীত আলু ও মাটি থেকে সংগ্রহ করা হয় 168 ব্যাকটেরিয়াল আইসোলেট। সেখান থেকে ল্যাব পরীক্ষায় প্রাথমিকভাবে 148টি আইসোলেটে ক্ষতিকর ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া যায়। গবেষণায় ঠাকুরগাঁও এলাকার মাটিতে সবচেয়ে বেশি এবং লালমনিরহাট এলাকার মাটিতে সর্বনিম্ন বাদামি পচা রোগের জীবাণু পাওয়া যায়। পিওর কালচার করার পরে আমরা পরবর্তীতে সেটা মলিকুলার গবেষণার জন্য, যেখানে আসলে র্যালোস্টেনা সোলেনোসিরামের ডিএনএর উপস্থিতি কেমন সেটা দেখার জন্য আমরা ডিএনএ এক্সট্রাক্ট করেছি। নির্দিষ্ট ব্যান্ড দেখে আমি বুঝতে পেরেছি না প্যাথোজেন এখানে আছে। তো এইভাবে আমরা এই সুদূর প্রসারটা কাজের মাধ্যমে আমরা এখানে সংযুক্ত থেকে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা আমরা অর্জন করতে পেরেছি। এদিকে জৈব বালাইনাশক ব্যবহার করে রোগমুক্ত আলু উৎপাদনে একটি পদ্ধতিও উদ্ভাবন করেছেন গবেষকরা। পাশাপাশি আলুতে যাতে কোনো রোগ জীবাণুর আক্রমণ না হতে পারে এমন একটি আলুর জাত উদ্ভাবনেরও কাজ চলছে বলে জানান বিজ্ঞানীরা। আমরা ফার্দার অ্যানালাইসিস এবং মাঠ পর্যায়ে আরও গবেষণা করব। আমরা একটা অ্যাডভান্স লাইন যখন আসবে তখন সেটা আমরা ব্রিডিং এবং হর্টিকালচার ডিভিশনের মাধ্যমে সেটাকে আমরা পরবর্তী সময়ে ভ্যারাইটি হিসেবে রিলিজ দেওয়ার আমরা চেষ্টা করব। এদিকে আলুতে গামারশ্মি প্রয়োগের ফলে এর গুণাগুণে কোনো পরিবর্তন হয় কিনা তা আলাদাভাবে পরীক্ষা করে বিনার মৃত্তিকা বিজ্ঞান বিভাগ। গবেষকরা জানান, গামারশ্মি প্রয়োগের ফলে আলুতে থাকা জীবাণু ধ্বংস হলেও এর গুণগত মানে কোনো হেরফের হয় না। পুষ্টিগুণ রেডিয়েশনের পূর্বে এবং রেডিয়েশনের পর একই থাকে, যার কারণে এটা একসাথে যেমন পুষ্টিগুণ, নিরাপদ এবং দীর্ঘদিন সেলফ লাইফ বৃদ্ধি, যেটা আমরা বলি দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। এই সংরক্ষণের যে দিন বৃদ্ধির ফলে আমরা সহজে এটা বিদেশে রপ্তানি করতে পারব। জীবাণুমুক্ত আলু উৎপাদনে বিনার বিজ্ঞানীদের সফলতা আলুর রপ্তানি বাজারকে প্রসারিত করবে বলে মনে করেন ইনস্টিটিউটের মহাপরিচালক।
গবেষণা প্রযুক্তি ছড়িয়ে দিতে প্রায় 178 কোটি টাকা ব্যয়ে গাজীপুরের শ্রীপুরে বিনার আঞ্চলিক কেন্দ্রে বৃহৎ আকারে একটি রেডিয়েশন সেন্টার স্থাপনের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। অদূর ভবিষ্যতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ইরিডিয়েটর, যেটা গামা ইরিডিয়েটর হোক আর ইভিএম হোক, এটা কিন্তু স্থাপন হবে এবং কৃষক কিন্তু এটার বেনিফিট পাবেন। এবং এই যে কৃষকের যে এখন যে আলুর নিয়ে যে সমস্যাটা হচ্ছে, বিক্রি করতে পারতেছে না বা কম দামে বিক্রি করতে হচ্ছে, অনেক সময় দেখছি যে রাস্তার উপর ফেলা দিচ্ছে, গরুকে খাওয়াচ্ছে, এই সমস্যাটা মনে হয় দূর করা তখন সহজ হয়ে যাবে। 2021-22 অর্থবছরে শুরু হওয়া গবেষণা কার্যক্রমটি সম্পন্ন করতে 1,86,00,000 টাকা বরাদ্দ দেয় কৃষি মন্ত্রণালয়। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার রেডিয়েশন সেন্টারে এই কোভাল 60 মেশিনেই রেডিয়েশন প্রয়োগ করে আলুর ব্যাকটেরিয়া নির্মূল ও সংরক্ষণকাল বাড়িয়েছেন বিনার বিজ্ঞানীরা। কৃষক পর্যায়ে এর সুফল ছড়িয়ে দিতে ব্যাপক আলুর আবাদ হয় এমন এলাকায় এবং রপ্তানি হাব যেমন সমুদ্রবন্দর, বিমানবন্দর সংলগ্ন এলাকায় স্থাপন করতে হবে রেডিয়েশন সেন্টার। এজন্য প্রয়োজন সরকারি বেসরকারি উদ্যোগ এবং পৃষ্ঠপোষকতার। হারুনুর রশিদ, এখন, ময়মনসিংহ। পদ্মা সেতুর 2 বছর পূর্তি আজ এবং এই 2 বছরে প্রায় 1.5 কোটি যানবাহন ব্যবহার করেছে এই পদ্মা সেতু। প্রতিদিন টোল আদায় হচ্ছে প্রায় 2 থেকে 2.5 কোটি টাকা এবং এরই মধ্যে এই অর্থ পরিশোধ করা হয়েছে 6টি কিস্তি। চলতি মাসে দেয়া হবে আরও 2টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি কিংবা জীবনযাত্রার মানোন্নয়নে সব মিলিয়ে এক গতিময় স্বপ্নের নামে পদ্মা সেতু। বিস্তারিত আজহার লিমনের প্রতিবেদনে। যাত্রার শুরুটা 2 বছর আগের এই 25 জুনেই। দক্ষিণের দুয়ার খুলে দেবার এই অভিযাত্রায় মাত্র 6 মিনিটে পদ্মা পাড়ি দিয়েছে প্রায় 1.5 কোটি গাড়ি। পদ্মার শাসনে থাকা জনপদগুলোর জীবনে কতটা স্বাধীনতা, স্বস্তি আর গতি এসেছে তা জানে কেবল 2 পারের মানুষ। সমৃদ্ধির রেখা স্পষ্ট হচ্ছে দক্ষিণের 21 জেলার বিস্তীর্ণ ফসলের ক্ষেত জুড়ে। শিল্প, কর্মসংস্থান, দূরের মোংলা বন্দর কাছের হয়ে যাওয়া, সব মিলিয়ে প্রবৃদ্ধির হাতছানি। সেতু কর্তৃপক্ষের হিসাব 2 বছরে পদ্মা সেতুর টোল থেকে আয় প্রায় 1,650 কোটি টাকা। পদ্মা সেতুর এই আয় থেকেই পরিশোধ করা হয়েছে ঋণের 6টি কিস্তি। চলতি মাসের মধ্যেই পরিশোধ করা হবে আরও 2টি। আয় কিংবা ঋণ পরিশোধ সব সূচকে ইতিবাচক প্রবৃদ্ধিতে থাকা পদ্মা সেতু জিডিপি কিংবা লাভের লক্ষ্যমাত্রাও সময়মতো পূরণ করবে আশা সংশ্লিষ্টদের। পদ্মা সেতুকে সংযোগ করা বিরতিহীন সড়ক রাজধানী ঢাকাকে প্রতিবেশী বানিয়ে দিয়েছে পদ্মা পাড়ের জেলাগুলোর। একটু দূরে যারা আছে তারাও আর ঢাকার যাত্রায় খুব বেশি প্রস্তুতি নেবার প্রয়োজন মনে করেন না। দিনে এসে দিনে ফেরার গল্প বদলে দিয়েছে ভ্রমণের অভিজ্ঞতা। এই সেতুর জন্যই পদ্মা পাড়ি দিয়েছে বিশাল আকৃতির ট্রেন। খুলনা থেকে ফরিদপুর, ঢাকার সঙ্গে রেলের নতুন সংযোগ তো তৈরি হয়েছেই, অপেক্ষা পুরো দক্ষিণকে এবার রেলের সুতোয় বাঁধার। আজহার লিমন, এখন, ঢাকা। পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের প্রথম জেলা হিসেবে শরীয়তপুরে উকি দিয়েছিল অপার সম্ভাবনা। যোগাযোগ, পরিবহন, কৃষি এবং শিল্প কলকারখানা সৃষ্টির দ্বার উন্মোচিত হয়েছিল। কিন্তু স্থানীয়রা বলছেন গত 2 বছরেও সেই সম্ভাবনাগুলোর বাস্তবায়ন হয়েছে সামান্যই। তবে এখনও আশার আলো দেখছেন এ জেলার বাসিন্দা ও উদ্যোক্তারা। কাজী মনিরুজ্জামানের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন সজীব খান। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ শেষে উদ্বোধন হয় 2022 সালের 25 জুন। এরই মধ্যে কেটে গেছে 2 বছর। সেতুর কারণে সড়ক যোগাযোগে এসেছে ব্যাপক পরিবর্তন। স্থানীয়দের অর্থনৈতিক পরিবর্তনের সোপান এই স্বপ্ন সেতু। সেতুর দক্ষিণ প্রান্তের জেলা শরীয়তপুর উন্নয়নের ছোঁয়ায় মৃতপ্রায় পরিবহন খাত দেখেছে আলোর মুখ। সেতু হবার পর জেলায় চালু হয়েছে প্রায় 2 শতাধিক আধুনিক মানের নতুন বাস। অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়িয়েছেন ক্ষতিগ্রস্ত মালিক শ্রমিকরা। সড়কপথে যোগাযোগ সৃষ্টি হওয়ায় এ জেলার মানুষের মাঝে এসেছে স্বস্তি। গত 2 বছরে নৌপথের ঝক্কি ঝামেলা পোহাতে হয়নি তাদের, তাই খুশি যাত্রীরা।
সড়ক পথে যোগাযোগ সহজ হওয়ায় কৃষিতে সুফল পেয়েছেন এই অঞ্চলের মানুষ। উৎপাদিত ফসল চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। হাট বাজারগুলোতে আসছেন দূর দূরান্তের পাইকাররা। উৎপাদন বেড়েছে কৃষিতে, একই সাথে বাজারগুলোতে পণ্য আনা নেওয়াও সহজ হয়েছে। কমেছে পণ্য পরিবহনে খরচও। আমরা 1.5 হইতে 2 বিঘা জমি লাগাই, এই শসা, পটল, এই উস্তা, ঝিঙ্গা, দুন্দুল, বিভিন্ন পদের ফসল, বেগুন, এগুলো আমরা বেশি শান্তি পাই। আগে এই বাজারে আমরা অনেক সময় মাল বিক্রি করতে পারতাম না, পাইকার আসতো না। এখন পদ্মা সেতু হওয়াতে ঢাকা থেকে অনেক পাইকার আসে। এই পাইকার আসনে কোনো কৃষকের মাল অবিক্রি থাকে না। তবে শরীয়তপুরের সাথে পদ্মা সেতুর সংযোগ সড়কের কাজ দীর্ঘ 5 বছরেও শেষ না হওয়ায় বঞ্চিত হচ্ছেন জেলার প্রান্তিক জনগণ। সড়কের ভোগান্তিতে থেমে গেছে নতুন বাস নির্মাণ, কারখানাগুলোতে নেই প্রাণচাঞ্চল্য, বেকার হয়েছেন শ্রমিকরা। যোগাযোগের দুর্ভোগে ধুকে ধুকে চলছে একটিমাত্র পোশাক কারখানা, সেটিও বন্ধের পথে। নতুন শিল্প কলকারখানা গড়ে তোলার ক্ষেত্রেও প্রধান অন্তরায় এই সংযোগ সড়কের উন্নয়ন না হওয়া, বলছেন শিল্প মালিকরা। এছাড়া গ্যাস, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা না থাকায় গড়ে উঠছে না বড় ধরনের কোনো শিল্প প্রতিষ্ঠান। বিভিন্ন জায়গা থেকে শ্রমিক নিয়ে আসতাম, আমাকে কারখানাগুলো এখন বন্ধ, শ্রমিক রোগও ছুটি দিয়ে দেওয়া হয়েছে, কারণ গাড়ি তো আর নতুন তৈরি হইতেছে না। এখন কোনো গ্যারেজে কোনো কাজ নাই, টোটালে দেখা গেছে 8-10 জন কাজ ছিল, কাজ করছি, এখন মনে করেন আমি একা। অনেকবার টেন্ডার হইতেছে, টেন্ডার বাতিল হইতেছে, টেন্ডার হইতেছে, আমাদের সড়ক যোগাযোগ কোনো ব্যবস্থা হইতেছে না। 20% বা 30% যে রাস্তাগুলো এখনো মেরামত হয় নাই, এগুলো সম্পূর্ণ মেরামত হওয়ার পর আশা করছি আমরা 100%ই পদ্মা সেতুর যে সুফলটা আমরা শরীয়তপুরবাসী উপভোগ করতে পারবো। বিদ্যুৎ আমাদের যা আছে মোটামুটি চলে, কিন্তু এটাকে আরও নিরবচ্ছিন্ন করার জন্য যে পদক্ষেপগুলি নেওয়া দরকার সেগুলো নিতে হবে। গ্যাস সাপ্লাইটা খুব জরুরি। গ্যাস সাপ্লাই ছাড়া এখানে কোনো ইন্ডাস্ট্রি পোষাইতে পারবে না ওই বিদ্যুৎ দিয়ে খরচ করে। রাস্তাঘাটগুলিকে ঠিকঠাক করতে হবে। পদ্মা সেতুকে কেন্দ্র করে কৃষি অর্থনৈতিক অঞ্চল ও কৃষি বিশ্ববিদ্যালয় গড়ে উঠলে শরীয়তপুর হতে পারে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক হাব। শিল্প কলকারখানা নির্মাণের ক্ষেত্রে উদ্যোক্তারা এগিয়ে আসলে সরকার সব ধরনের সহযোগিতা দেবে বলে জানান জেলা প্রশাসক। 1 বছরের মধ্যে আমরা সম্পূর্ণরূপে 4 লেনের কাজ শেষ করতে সক্ষম হব। ইতিমধ্যেই এখানে উদ্যোক্তারা আসা শুরু করেছে। আমাদের কাছে বিভিন্ন ব্যবসায়ীরা জমির জন্য যোগাযোগ করছেন, তারা এখানে ইনভেস্ট করতে চান, স্পেশালি আমাদের জাজিরা অঞ্চলগুলোতে। ইতিমধ্যে এখানে বেজার একটি ইকোনমিক জোন স্থাপিত হয়েছে। আমরা 60 একর জমি বুঝিয়ে দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর নামে শেখ হাসিনা তাৎপর্যে আমরা স্থাপন করেছি। এছাড়া আরও সরকারের অনেক উন্নয়নমূলক প্রকল্প এখানে অন্তর্ভুক্ত হবে। দ্রুত সময়ের মধ্যে 4 লেন সংযোগ সড়কের উন্নয়ন সহ প্রস্তাবিত প্রকল্পগুলো বাস্তবায়নের দাবি শরীয়তপুরবাসীর। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। পানি কমায় আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন বানভাসী মানুষ। সেখানকার খবর জানাতে সুনামগঞ্জের নদীর পাড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লিপসান আহমেদ। লিপসান, সুনামগঞ্জের নদ নদীর পানি বিপদসীমার নিচে নেমেছে কি এবং কি পরিমাণ বানভাসী মানুষ বসত ভিটায় ফিরেছে জানাবেন। যেটিকে আমরা যদি বলি যে গত 1 সপ্তাহ ধরে কিন্তু সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তবে গত কয়েকদিন ধরে পাহাড়ি জল না নামায় কিন্তু সুনামগঞ্জের যে বন্যা পরিস্থিতি সেটা উন্নতি হয়েছে। সেই সাথে আমরা এই যে বানবাসী মানুষগুলো কিন্তু আসলে তাদের বাড়ি ফিরতে শুরু করেছে না। বিশেষ করে যদি বলি যে এই যে বন্যায় কিন্তু সুনামগঞ্জের যে তাহিরপুর, চাতক, সব শেষ পৌর শহরের মানুষও কিন্তু আসলে পানিবন্দী হয়ে পড়েন। আবার অনেকেই কিন্তু প্রাণ বাঁচাতে কিন্তু আসলে আশ্রয় কেন্দ্রে যান। তবে যেহেতু এখন বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু যে বানবাসী মানুষরা রয়েছেন তারা কিন্তু আসলে তাদের বসত ভিটায় ফিরতে শুরু করেছেন। সেই বলি যে ইতিমধ্যে যদি আমরা দেখেছি কিন্তু বানবাসী মানুষরা কিন্তু তাদের আশ্রয় কেন্দ্র থেকে বসত ভিটায় পড়ে কিন্তু তারা আসলে একটি দুশ্চিন্তার মধ্যে পড়েছেন, কারণ পানির স্রোতের এতটা গতি ছিল যে তাদের যে বসত ভিটাগুলো ছিল আছে সেগুলো আসলে তছনছ করে দিয়েছে। যার ফলে তারা আসলে এখন কিভাবে এই বসত ভিটাগুলো পুনরায় আবার পুনর্নির্মাণ করবেন সেটা নিয়ে আসলে তারা দুশ্চিন্তায় পড়েছেন। তবে আজকে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু সুনামগঞ্জে হচ্ছে, তবে এই বৃষ্টি কিন্তু আসলে মূলত স্বাভাবিক বৃষ্টি। পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে ইতিমধ্যে কিন্তু সুনামগঞ্জে যে 26টি নদী রয়েছে সেই 26টি নদীর পানি কিন্তু আসলে বিপদ সীমা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই সাথে সুরমা নদীর পানি কিন্তু 16 পয়েন্টের আসলে 35 সেন্টিমিটার বিপদ সীমা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ যেহেতু নদীর পানি কমে গেছে সেক্ষেত্রে
সুনামগঞ্জে বন্যার কোনো সংখ্যা নেই। তবে বানবাসী মানুষরা আসলে এতদিন যেহেতু দুর্ভোগে ছিলেন, এখন কিন্তু তারা দুশ্চিন্তার মধ্যে পড়েছেন। তবে যে এলাকাগুলো আসলে জলের পানিতে, যে সড়কগুলো আসলে তলিয়ে গেছিল, সেই সড়কগুলো তো আসলে পানি নেমে যায়, কিন্তু সুনামগঞ্জের যে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন ছিল সেগুলো আসলে সচল হয়েছে। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি, জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু 515টি আসলে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছিল। সেই আশ্রয় কেন্দ্রগুলো থেকে প্রায় 20,000 মানুষ কিন্তু আসলে এই আশ্রয় নিয়েছিলেন। তবে 20,000 মানুষ থেকে কিন্তু প্রায় অর্ধেকেরও বেশি মানুষ কিন্তু তাদের বসত ভিটা কিন্তু আসলে ফিরে গেছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, যেহেতু বানবাসী মানুষদের বসত ভিটা ক্ষতি হয়েছে, সেই তালিকা কিন্তু তারা ইতিমধ্যে করছেন। তালিকা করে কিন্তু সরকারের যে আর্থিক সহযোগিতা সেটা কিন্তু আসলে তারা তাদেরকে করবেন। জ্যোতিকা। সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী লিপসান আহমেদ। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। গাইবান্ধায় যমুনা ব্রহ্মপুত্র নদের তীরবর্তী চরাঞ্চলে প্রাপ্ত 5 খনিজ আহরণে বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়া হয়েছে। চুক্তি মোতাবেক খনিজ উত্তোলনে কাজ করবে অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠান এভারলাস্ট মিনারেলস লিমিটেড। খনিজ আহরণের আরও খবর জানাতে গাইবান্ধার বালাসী ঘাট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু। বালুচরে কি কি খনিজ মিলছে আর অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠানকে কত হেক্টর বালুচর ইজারা দেওয়া হয়েছে জানাবেন। ব্রহ্মপুত্র নদের পাড়ে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটে এই যে আমার পেছনে যে প্ল্যান্টটি দেখতে পাচ্ছেন, এটি মূলত খনিজ গবেষণা কেন্দ্র স্থাপন করেছে এটি অস্ট্রেলিয়ান কোম্পানি এভারলাস্ট মিনারেলস লিমিটেড। এই প্রতিষ্ঠানটিকেই কিন্তু সাম্প্রতিক সময়ে ব্রহ্মপুত্র নদের বালুচরে 799 হেক্টর বালুচর ইজারা দেয়া হয়েছে। মূলত এই ইজারা দেওয়ার পেছনে যে কারণ সেটি হচ্ছে এই বালুচরে আপনার বেশ কয়েকটি মূল্যবান ভারী খনিজ পদার্থ লুকিয়ে আছে, যেই খনিজগুলো আহরণ করা হবে এবং এই খনিজগুলো আহরণ করবার জন্য এভারলাস্ট মিনারেলস লিমিটেডকে কিন্তু ইজারা দেওয়া হয়েছে 799 হেক্টর এলাকা। এখানে মূলত আমরা যেটি জেনেছি যে জিরকন, রুটাইল, গার্নেট, ম্যাগনেটাইট ও ইলমেনাইটের মতো 5টি ভারী এবং মূল্যবান খনিজ পদার্থ আছে, যেই খনিজগুলো খুবই মূল্যবান এবং এগুলো মূলত বিশ্বের বিভিন্ন দেশ থেকে এতদিন আমদানি করা হতো, যেগুলো বাংলাদেশের এই যমুনা ব্রহ্মপুত্র নদের তীরেই বালুচরে পাওয়া যাবে। এর মধ্যে যদি আপনাকে বলি যে আসলে কোন খনিজ কি কাজে মূলত ব্যবহার করা হয়, এই তথ্যটি দিয়ে রাখতে চাই। তা সেটি হচ্ছে যে জিরকন, এটি মূলত সিরামিক, টাইলস, রিফ্যাক্টরিজ ও মেল্ডিং সেন্সের যে সাস নির্মাণ করা হয় সেই কাজে এই খনিজ পদার্থটি ব্যবহার করা হয়। এটি মূলত বিশ্বের মধ্যেই আপনার অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, চীন, ব্রাজিল, যুক্তরাষ্ট্র এই সব দেশ থেকে রপ্তানি করা হয়ে থাকে। আর এর মধ্যে রুটাইল যেই খনিজ পদার্থটি আছে, এটি মূলত রং, প্লাস্টিক, ওয়েল্ডিং রড, কালি, খাবার, কসমেটিক্স, ওষুধ উৎপাদনে ব্যবহার করা হয় এবং এই খনিজটি আসে অস্ট্রেলিয়া, ভারত, ইতালি থেকে। আর গার্নেট যে খনিজটি আছে এখানে, সেটি সিরিজ কাগজ উৎপাদন, লোহা জাতীয় পাইপ পরিষ্কার, বালুতে বিস্ফোরণ ঘটানোর জন্য কিন্তু মূলত ব্যবহার করা হয়ে থাকে। আর এই খনিজটি নিয়ে আসা হয় অস্ট্রেলিয়া এবং ভারত থেকে। আর ম্যাগনেটাইট যে খনিজটি আছে, এটি মূলত চুম্বক উৎপাদন, ইস্পাত উৎপাদন, খনি থেকে উত্তোলিত কয়লা এবং তেল গ্যাস অনুসন্ধানে এই খনিজটি ব্যবহার করা হয় এবং এই খনিজটি আসে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা থেকে। আর এর বাইরে যে খনিজটি আছে এই অঞ্চলে, সেটি হচ্ছে ইলমেনাইট। এটি মূলত টিটেনাইম মেটাল তৈরি, ওয়েল্ডিং রড তৈরি ও রং উৎপাদনের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। আর এটি অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে রপ্তানি করা হয়ে থাকে। যেই খনিজগুলো এখন আমরা বাংলাদেশে এই যমুনা ব্রহ্মপুত্র নদের যে বালুচর আছে সেই বালুচর থেকে আহরণ করা সম্ভব হবে এবং এটি আহরণ করবে অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠান এভারলাস্ট মিনারেলস লিমিটেড। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে যমুনা ব্রহ্মপুত্রের বালুচরে প্রাপ্ত খনিজ আহরণ এবং 799 হেক্টর বালুচর ইজারার সবশেষ খবর। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই।
বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। বরিশালের পাইকারি বাজারে বেড়েছে বেশিরভাগ সবজির দাম। সপ্তাহ ব্যবধানে প্রকার ভেদে সব ধরনের সবজির দাম বেড়েছে 10 থেকে 20 টাকা। এছাড়া জামালপুরে ঈদের পর হঠাৎ বেড়েছে শুকনা মরিচের দাম। বাজারের খবর জানাতে বরিশালের বহুমুখী সিটি পাইকারি বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অমিত হাসান। এছাড়া জামালপুরে মেলান্দহের গাজীপুরে মরিচের হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। শুরুতেই যাচ্ছি অমিত হাসানের কাছে। অমিত, সবজির দাম বাড়ার কারণ কি? কোন সবজির দাম কতটুকু বেড়েছে জানাবেন। জ্যোতিকা, বরিশালে বেশ কয়েকদিন ধরে সবজির দামের বেশ ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে এবং বেশিরভাগ সবজির দামই চড়া অবস্থায় রয়েছে। এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে দুই বন্যায় আসলে বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে, যার কারণে সবজির সরবরাহ কম। বরিশালের এই বাজারটিতে মূলত মেহেরপুর, যশোর কিংবা সুনামগঞ্জের ওই দিক থেকে কিন্তু সবজি সরবরাহ হয়ে যায়, যার কারণে সরবরাহ কম থাকলে দামটি আসলে বৃদ্ধি পায় বলে জানিয়েছেন বরিশালের ব্যবসায়ী। এবং এই বাজারটি থেকেই মূলত বরিশালের আশপাশের যে বাজারগুলো রয়েছে সেখানে সবজি সরবরাহ হয়ে থাকে। সুতরাং এই বাজারে সবজি সরবরাহ কম থাকলে কিংবা দাম বাড়লে অন্য বাজারে কিন্তু সেভাবে প্রভাব পড়ে। আজকে যদি বলি, কাঁকরোল 50 টাকা, বেগুন 70 থেকে 80 টাকা, শসা 80 থেকে 100 টাকা, টমেটো 100 থেকে 150 টাকা, কাঁচামরিচ 180 থেকে 200 টাকা দরে বিক্রি হচ্ছে, লাউ 30 টাকা, করলা 70 টাকা বিক্রি হচ্ছে, বরবটি 100 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, ঢেঁড়স 20 টাকা, পটল 18 থেকে 20 টাকা, কুমড়া 20। এছাড়া কচুরলতি যেটি রয়েছে সেটিও কিন্তু বাড়তি দামে বিক্রি হচ্ছে, কলা প্রতি হালে 25 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং বরিশালের প্রায় সব ধরনের সবজির দামই কিন্তু আজকে বাজারে বেশি দেখা যাচ্ছে। এবং খুচরা বাজারে যে প্রভাব পড়েছে তাতে দেখা যাচ্ছে যে 100 টাকার নিচে আসলে কোনো ধরনের সবজি কিন্তু পাওয়া যাচ্ছে না। এক্ষেত্রে বাজার করতে এসে কিছুটা হিমশিম খাচ্ছেন যে যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা। এবং বাজারে টমেটো, গাজর, শসা, ফুলকপি, বাঁধাকপি, করলা, কাঁকরোল এগুলোর দাম কিন্তু বেশ বেড়েছে। এবং এই সময় আসলে সবজির দাম এতটা বাড়তি না থাকলেও এখন আসলে সবজির সরবরাহ কম থাকার কারণে দামটি বেড়েছে বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা, যার ফলে বেচা কেনাও কিছুটা কমেছে। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকার কারণেই মূলত দামটি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। অন্যদিকে ক্রেতারা বলছেন যে বাজারে কোনো জিনিসই আসলে তাদের নাগালের মধ্যে নেই, সব কিছুর দামই বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে সবজির বাজারে কেনাকাটা করতে কিছুটা হিমশিম খাচ্ছেন তারা বলে জানিয়েছেন, যার কারণে একটু যদি সবজির সরবরাহ স্বাভাবিক করে দামটা নিয়ন্ত্রণ করা যায় সেক্ষেত্রে তাদের কিন্তু কেনাকাটা করতে কিছুটা সুবিধা হতো। এবং কাঁচামরিচের কথা যদি, কাঁচামরিচ কিন্তু বেশ কয়েকদিন ধরেই 200 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে, তবে 180 টাকা ধরেও মাঝে মাঝে বিক্রি হচ্ছে, তবে বেশিরভাগ সময় 200 টাকা কেজি ধরে কিন্তু সবজি বিক্রি হচ্ছে। তো বরিশালের পাইকারি কাঁচা বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। জ্যোতিকা, ধন্যবাদ অমিত। এবার চলে যেতে চাই জামালপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী জুয়েল রানা। জুয়েল, ঈদের পর শুকনা মরিচের দাম বাড়ার কারণ কি এবং মন প্রতি কত টাকা বেড়েছে জানাবেন। ব্যাখ্যা দিয়েছে এখানকার ব্যবসায়ী এবং কি শুকনা মরিচের আড়তদাররা। তারা জানিয়েছে হঠাৎ করে শুকনা মরিচ এবং মরিচ কারণটি হচ্ছে তারা সামনে বন্যা এবং অন্যান্য কারণ দেখিয়ে, বর্ষাকালকে কারণ দেখিয়ে তারা ইতিমধ্যে মরিচগুলো তারা বিভিন্ন কোল্ড স্টোর সহ বিভিন্ন আড়তে তারা সংরক্ষণ প্রক্রিয়া শুরু করেছে। আজকে আমি যে হাটটি দাঁড়িয়েছি সেটি সপ্তাহে 2 দিন হাট, শনিবার এবং মঙ্গলবার। আজকে মঙ্গলবার সপ্তাহের দ্বিতীয় হাট। এই হাটে সকাল থেকে হাটটি শুরু হয়, ফজরের নামাজ পর থেকে হাটটি শুরু হয়ে চলে টানা 10টা পর্যন্ত। আজকে আমি হাট ঘুরে দেখেছি, হাটে হাইব্রিড জাতের যে শুকনা মরিচ রয়েছে সে মরিচ প্রতি মনে 700 থেকে 1000 টাকা পর্যন্ত বেড়েছে। অর্থাৎ আজকে প্রতি মন হাইব্রিড জাতের শুকনা মরিচ বিক্রি হচ্ছে 7,000, 7,500 থেকে 8,000 টাকা। আর দেশি জাতের যে মরিচটি রয়েছে সবচেয়ে বেশি শুকনা জাতের মরিচ, সেই মরিচটি বিক্রি হচ্ছে 5,500 থেকে 11-12,000 টাকার সর্বোচ্চ বাজার বিক্রি হয়েছে আজকের এই গাজীপুর শুকনা মরিচের হাটে। এই হাটে পাইকারি হাট বসে থাকে। হাটে প্রত্যেক সপ্তাহে হাটে কয়েক কোটি টাকার লেনদেন হয়ে থাকে এই হাটটিতে। আর এখানকার যে চরাঞ্চল রয়েছে জামালপুরের বিস্তীর্ণ চরাঞ্চল, সেই চরাঞ্চলের যে মরিচ উৎপাদিত হয় সেই শুকনা মরিচগুলো এখানকার কৃষকরা এই হাটে বিক্রি করে থাকে, সারা বছর ধরে বিক্রি করে থাকে। তবে এখন মরিচের মৌসুম শেষ পর্যায়ে রয়েছে, কাজে এখন বিক্রিটা এই হাটে বেশি রয়েছে। আর এখানকার মরিচ ঢাকা, রাজধানী, চট্টগ্রাম, খুলনা বিভিন্ন দেশ অর্থাৎ বিভিন্ন জেলা উপজেলায় কিন্তু এই মরিচগুলো এখান থেকে চলে যাচ্ছে। তবে এখানকার ব্যবসায়ীদের একটি দাবি হচ্ছে এখানে যদি পর্যাপ্ত ব্যাংকিং ব্যবস্থা করা হয় তাহলে তাদের ব্যবসায়ীরা একটু নিরাপত্তা স্বস্তি
এখানকার যারা ব্যবসায়ী তারা বিভিন্ন জেলা উপজেলা থেকে কিনে আগের দিনে এসে থাকে। এই ছিল জামালপুর থেকে মরিচের দরদাম নিয়ে আমার কাছে সর্বশেষ জ্যোতিকা। বরিশাল এবং জামালপুর থেকে সবজির দরদাম সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মীরা। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। 5 বছরের চুক্তির 2.5 বছর যেতে না যেতেই বন্ধ মালয়েশিয়ার শ্রমবাজার। কিন্তু পরিসংখ্যান বলছে আগের চুক্তির তুলনায় এবার সবচেয়ে বেশি কর্মী পাঠাতে সক্ষম হচ্ছে বাংলাদেশ। তবে প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি না পাওয়ার বাস্তবতা যেমন আছে, তেমনি অনেক তরুণের কাজের সুযোগ হয়েছে দেশটিতে, যাদের প্রত্যেকের চোখে মুখে পরিবার ও দেশকে আর্থিকভাবে এগিয়ে নেওয়ার স্বপ্ন। সহকর্মী শাহরিয়ার তারেকের প্রতিবেদন। বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের জন্য 2016 সালে 5 বছর মেয়াদী চুক্তি করে ঢাকা কুয়ালালামপুর। চুক্তির 2.5 বছরে অন্তত 1,80,000 কর্মী মালয়েশিয়ায় আসে। এরপর মুখ থুবড়ে পড়ে এই শ্রমবাজার। দুর্নীতির অভিযোগে বাংলাদেশি কর্মী নিয়োগ বন্ধ করে দেন তৎকালীন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। অনেক কূটনৈতিক তৎপরতার পর 2021 সালে এসে বাংলাদেশের রেমিটেন্স খাতের জন্য সুখবর নিয়ে আসে মালয়েশিয়া। ওই বছরের ডিসেম্বরে 5 বছরে 5 লাখ কর্মী নিয়োগের আবারও চুক্তি হয় দুদেশের মধ্যে। তবে নির্দিষ্ট সময় না যেতেই আবারও 2.5 বছরের মাথায় এসে চলতি বছরের মে মাসে নতুন বিদেশি কর্মী প্রবেশের অনুমতি বন্ধ করে দেয় মালয়েশিয়া। দেশটির মোট শ্রমশক্তির 15% বিদেশি কর্মী দিয়ে পূরণ হয় এই সিদ্ধান্ত। এই সময়ের মধ্যে অন্তত 15টি দেশ থেকে 11 লাখের বেশি বিদেশি কর্মী মালয়েশিয়ায় এসেছেন। এর মধ্যে 4,72,000-এর বেশি কর্মী হচ্ছে বাংলাদেশি। সেই হিসেবে 2016 সালের তুলনায় 2021 সালের চুক্তিতে অনেক বেশি কর্মী পাঠিয়েছে বাংলাদেশ। তবে অনেকে কাজ পেলেও কেউ কেউ আছেন কাজের অপেক্ষায়। তাদের এখন এই মুহূর্তে অনেকেরই কাজের একটু সমস্যা হচ্ছে বা মালয়েশিয়াতে একটু কাজের পরিমাণ কমে গেছে। তারপরেও এটা সমাধান করার চেষ্টা চলছে। আমাদের বাংলাদেশ হাই কমিশন কাজ করতেছে এটা নিয়ে এবং অন্যান্য যারা প্রতিষ্ঠান আছে তারাও কাজ করতেছে। আশা করা যায় যে বাংলাদেশি যারা আসছে তারা যদি ঠিকঠাক মতো কাজ পেয়ে যায়, আশা করা যায় যে মালয়েশিয়া থেকে রেমিটেন্স পরিমাণ হার উল্লেখযোগ্য বৃদ্ধি পাবে। বাংলাদেশিদের জন্য মালয়েশিয়া একটা বিশাল একটা সুনাম আছে, যে এই সুনামটা আমরা ধরে রাখতে চাই। তাছাড়া নতুন যারা আসছে তাদের প্রতি খেয়াল রাখতে হবে, তারা যেন বৈধভাবে থাকে। দেশটির শ্রমবাজারে প্রবেশ করা বিশাল কর্মীবহরের সিংহভাগই তরুণ, যাদের অনেকেই কর্মজীবন শুরু করেছে মালয়েশিয়া থেকে। পুরনোদের পাশাপাশি নতুন কর্মীদের পাঠানো অর্থ দেশের প্রবাসী আয়ের খাতকে আরও শক্তিশালী করছে। প্রবাসে শ্রমের বিনিময়ে পাওয়া অর্থ পরিবারের কাছে পাঠাতে পেরে উচ্ছ্বসিত নতুন কর্মীরা। এর মধ্যে দিয়ে নিজেদের সুনাম ধরে রেখে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার স্বপ্নে এগিয়ে যেতে চান তারা। অনেক ভালো লাগতেছে, ফ্যামিলিকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে পারতেছি, আর টাকা পাঠাইলাম, ভালো লাগতেছে। 1 মাস বসে থাকা লাগছে, কিন্তু 1 মাস বসে থাকার পরও আমার কাছে আজকে ভালো লাগতেছে যে আমি আজকে অনেকগুলো টাকা আমার পরিবারকে দিতে পারতেছি। মালয়েশিয়ায় বৈধ বিদেশি কর্মীর সংখ্যায়ও শীর্ষস্থানে বাংলাদেশিরা। এসব কর্মীদের বৈধতা অবস্থায় রাখা গেলে ভবিষ্যতে মালয়েশিয়া হবে দেশের রেমিটেন্স খাতের বড় উৎস, এমনটাই মত প্রবাসীদের। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া। শেষ করছে এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।